কিন্তু সুপর্ণা নির্বাক। সে পাথরের মূর্তির মতো শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। মাঝপথে তার চোখ একবার ইন্দ্রজিতের দিকে ফিরলেও সেই চাউনি ছিল একেবারেই অচেনা। ইন্দ্রজিৎ হন্যে হয়ে সেই চোখে কোনো উত্তর খুঁজল বটে, কিন্তু সেখানে কেবল এক হিম শীতল শূন্যতা ছাড়া আর কিছুই ছিল না। ইন্দ্রজিৎ আর কিছু বলল না। কিছুক্ষণের মধ্যেই গরুর গাড়ি চলে এলো। তার পিছনে একটু জায়গা করে উঠে পড়ল তারা। সন্ধ্যের জোনাকি আর ঝিঝি পোকার ডাক গ্রামে খুব স্বাভাবিক হলেও এই গ্রামে আসতে সময় যেন 20 বছর পিছিয়ে গিয়েছে। শহরে যেখানে এখন জায়গায় জায়গায় আলো আর পাকা রাস্তা, সেখানে এখনকার দিনে এমন গ্রামও আছে যেখানে কাঁচা মাটির রাস্তা আছে। সন্ধ্যের পরে এত নিস্তব্ধতা যে পাশে বসা মানুষের নিঃশ্বাসের আওয়াজ পর্যন্ত শোনা যায়। সন্ধ্যের পর এবার রাতের অন্ধকার নামতে শুরু করেছে। নির্জন রাস্তায় সারি দেওয়া গাছগুলোও ভয় দেখাচ্ছে এবারে। গরুর গাড়ির ঘর ঘর আওয়াজ আর ঠোংঠাং শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। একটা বিড়ি টানতে টানতে গাড়োয়ান হঠাৎ বলল, বাবু, আপনারা কি সত্যি সত্যি ওই বাড়িতে যেতে চান? কেন বলো তো? নিজের বাড়িতে যেতে আপত্তি কি? না মানে, গ্রামের মানুষেরা ওই বাড়িটাকে জমের মতন ভয় পায়। কেউ বলে মাঝে মাঝে ওখানে নাকি অদ্ভুত অদ্ভুত সব আওয়াজ শোনা যায়। আবার কেউ বলে ওখানে রাতের বেলা প্রেতাত্মারা ঘুরে বেড়ায়। আপনি নির্ঘাত জমিদার বাবুর নাতি, না হলে অন্য কেউ হলে এত রাতে মালিক কোনোদিনও ওখানে গাড়ি পাঠাতেন না। ইন্দ্রজিৎ কোনো উত্তর দিল না। একটা ঠান্ডার স্রোত বয়ে গাড়োয়ানের হাতের বিড়িটা নিভে গেল। হঠাৎ সুপর্ণার দিকে তাকিয়ে ইন্দ্রজিৎ দেখতে পেল তাকে খুবই ক্লান্ত আর হতাশ দেখাচ্ছে। তুমি কি কিছু খাবে? ব্যাগে কিছু বিস্কুট আছে। গন্তব্যে পৌঁছাতে তো এখনো বেশ সময় বাকি। সামান্য কিছু খেয়ে নিতে পারো। যখন বিষয়টি আদালত পর্যন্তই গড়িয়েছে, তখন আর এত যত্ন ভাবনার কি প্রয়োজন? সুপর্ণার মনে ছিল প্রশ্ন, যার উত্তর জানা সত্ত্বেও সে ইন্দ্রজিতের মুখ থেকেই কথাগুলো শুনতে চাইছিল। ইন্দ্রজিৎ কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল,